এমন সাম্বর্ণ মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না মিস্টার মাহবুব। তার চেয়ে আপনার ছোট মেয়েকেই আমার পছন্দ হয়েছে, তাকে আমার ছেলের বউ বানিয়ে নিতে চাই আমি। হবু শাশুড়ির এমন কথা শুনে মাথা নিচু করে নির্বাক হয়ে বসে রইল মিহিয়া। এমন কথা সে একের অধীর পাগও শুনেছে, তাই সয়ে গেছে, কিন্তু চোখের জল সে যেন মিহিয়ার সাথে সন্ধি করেছে আজ। চোখ বিক গড়িয়ে পড়ছে সেই অবাধ্য জলগুলো, কিন্তু এমনটা তো কখনোই হয়নি। কিন্তু কেন? এর মাঝেই মিহিয়ার বাবা মাহবুব সাহেব বলে উঠলেন, কি বলছেন আপা এসব? আপনার ছেলেই তো আমাকে বলছে সে মিহুকে পছন্দ করে। তাহলে ও তো ছোট, আর এই বয়সী ছেলেরা এমন কথা বলবেই, তাতে কান দিতে নেই। আর আমার ছেলে তো সবসময় মায়ের কথাই শোনে, ঠিক না রিয়ান বাবা? মিহিয়ার হবু বর রিয়ানও মায়ের কথায় সম্মতিসূচক মাথা নাড়াল। তার কথায় মাহবুব আলম চেঁচিয়ে বলে উঠলেন, এমনভাবে করছো যেন ভাজা মাছ উল্টে খেতে পারো না। আমার মেয়েটাকে নিয়ে এমন খেলা না খেললেও পারতে রিয়ান। এর ফল তো তুমি অবশ্যই পাবে, আর সেটা আজ হোক বা কাল। বলেই মিহিয়ার বাবা রাগে ক্ষোভে হনহন করে সেখান থেকে প্রস্থান করলেন। মাহবুব আলম নিজের রুমে এসে মাথা নিচু করে বসে রইলেন। আজ তার একটি সিদ্ধান্তে তার ছোট মেয়ে মিহুর জীবন তছনছ হয়ে গেল। সেদিন যদি রোকেয়া তার ঘরে না আনতো তার মেয়ে মা হিসেবে, তাহলে আজ কতই না সুখে থাকতো তার মেয়েটি। তিনি হাতের উল্টো পিঠে দিয়ে চোখের জল মুছলেন। কি করবেন তিনি? রোকেয়া যে তাকে এমন জালে ফাঁসাবে সেটা তিনি কখনো কল্পনাও করতে পারেনি। তার সকল সম্পত্তির অর্ধেকাংশ নিজের নামে নিয়ে নিয়েছে, বাকিটা তো তিনি নিজেই এতিমখানায় দান করেছিলেন। এত সম্পত্তি তার লাগতো না, কারণ বর্তমান সম্পত্তি দিয়ে তার আরও 14 বংশ চলে যেতে পারত। কিন্তু এসব সে নিজের নামে করে নিবে তা জানত কে? মিহার বাবা যাওয়া মাত্রই মিহার ছোট বোন মানে সৎ বোন রুষাকে বউ সাজিয়ে নিয়ে এসেছে তার ছোট মা মিসেস রোকেয়া। সে তো এটাই চেয়েছিল যেন রিয়ান রুষাকে বিয়ে করুক। অবশ্য রুষা মিহিয়ার চেয়ে রূপের দিক দিয়ে অনেক বেশি সুন্দরী দেখতে, তাতে যে কেউ ওর প্রতি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক। আর রোকেয়া সে তো মাহবুব আলমের দ্বিতীয় পক্ষ, তাই মিহিয়া তাকে ছোট মা বলে ডাকে। এর মাঝে রিয়ানের মা বলে উঠল, তো মিসেস মাহবুব, আমরা আজই একত্রে সেরে ফেলতে চাই, কি বলেন আপনি? হ্যাঁ অবশ্যই, শুভ কাজে দেরি না করাই ভালো। তাদের এহেন কথাবার্তায় যেন মিহিয়ার হৃদয়টা ফেটে যাচ্ছে, তাই সে সইতে না পেরে দৌড়ে সেখান থেকে রুমে চলে গেল। রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসেই জড়সড় হয়ে নিঃশব্দে কান্না করতে লাগলো। আজ তার চোখের জল যেন বাঁধ ভেঙেছে। সে কখনোই ভাবতে পারেনি তার ছোট মা তার সাথে এমনটা করবে। মিহিয়ার 8 বছর বয়সে সে তার মাকে হারিয়ে ফেলেছিল কোনো একটি মেলায়। সেদিন তার বাবা অনেক খোঁজাখুঁজির পরও মিহিয়ার মাকে পায়নি আর। তাই তো তিনি বড় ভাইদের কথা মতো মিহিয়া দেখাশোনার জন্য রোকেয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কে জানতো এই সিদ্ধান্ত তার আদরের মেয়েটির জীবনে কাল হয়ে দাঁড়াবে। মিহিয়া ডুকরে কেঁদে উঠল, কেন মা আমি একা ফেলে চলে গেলে? শুনছো না তুমি তোমার এই ছোট্ট মেয়েটার বুকপাটা আর্ত না? কেউ আমাকে আর ভালোবাসে না, শুধু বাবাই ছাড়া। নিঃশব্দে কান্না করতে করতে চোখ মুখ ফুলে উঠল মিহিয়ার। সে দ্রুত ওয়াশরুমে গেল, মুখের পানি ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে গেল। অতিথিদের জন্য নাস্তা বানিয়ে তাদের দিকে এগিয়ে যেতেই রুষার খালা রুয়েনা আর মিহিয়ার হাত থেকে ট্রেটা ছিনিয়ে একটা নিরামিষ বাক্য শুনিয়ে চলে গেল। মিয়া মুচকে এসে দরজা আড়ালে গিয়ে দাঁড়ালো। দেখতে পেল তার হবু বর তার ছোট বোনকে রিং পরাচ্ছে। কতই না খুশি হয়েছে মেয়েটি। মিহিয়া দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে রুমে চলে এলো। দিন 2 চলে গেল এমন করে, কিন্তু মিহিয়ার প্রতি অত্যাচার তো আর থামছে না। ভার্সিটি ক্লাস শেষ হতে না হতেই বাড়ি হাজির হতে হয়। এই সময় সকলে আড্ডা দেয় ভার্সিটিতে, আর সে দৌড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছাতে দেরি হলে খাওয়া বন্ধ, আর সেদিনের জন্য তার সাথে গরম খুন্তির চেক। মুখ বুজে সহ্য করে সে, এছাড়া আর কোনো উপায় নেই। কোথায় যাবে সে? কার কাছে যাবে? নেই কোনো চেনা পরিচিত আত্মীয়। ওর আপন বলতে একমাত্র ফুপি আর 2 ফুফাতো বোন, রিয়া আপু আর তানিয়া আপু। তারা তাকে ভীষণ রকম ভালোবাসে, তবে তার থাকে ঢাকা শহরের বাহিরে। সেখানে যাওয়া একদমই সম্ভব নয় মিহিয়ার কাছে। কিন্তু তার বাবার প্রতি তার একরাশ অভিমান জমে আছে।
কারণ তার প্রতি এমন অত্যাচারে তার বাবা কিচ্ছুটি বলেন না রোকেয়া বেগমকে। কেমনেই বা বলবেন? মিহিয়া তো জানে না যে কেন মাহবুব আলম রোকেয়াকে কিছু বলে না। মিহিয়া আজ তার বেস্ট ফ্রেন্ডের ছায়ার সাথে একটা কনসার্টে যাওয়ার কথা, কারণ সেখানে তার ফেভারিট সিঙ্গার ASA আসবে, মানে আহান সারফারাজ আদ্র। হাজারো মেয়ের ক্রাশ, মিহিয়ারও ক্রাশ বলা চলে, যার এক টুকরো চাহনিতে যে কোনো মেয়েরই হার্টবিট মিস হয়ে যায়। মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবে যার নাম ডাক, সেই আজ আসবে উত্তরের সেই কনসার্টে। সেখানে ভিড় করছে হাজারো মেয়ে। মিহিয়া আর ছায়াও সেখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগেই। আহান সারফারাজ আদ্র পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। অবশ্য কনসার্ট শুরু হতে এখনো সময় আছে। জাস্ট আদ্রের কণ্ঠ শোনাতে বিমোহিত মনে সেখানে বসে আছে মেয়েরা। বেশ অনেকক্ষণ হলো কনসার্ট শুরু হয়েছে। আদ্র গান গাইছে যেটা মিহিয়ার প্রতিনিয়ত শোনে, দিলকো কারার আয়া, মিহিয়ার ফেভারিট একটা গান। মিহিয়াও মনে মনে খুশি হয়েছে এটা ভেবে যে তার ক্রাশ তার ফেভারিট গানটি গাইছে। তাতে সে মনে মনে সুর মিলাচ্ছে। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिलों को मेरा तू लगा है। नींद रातों की मेरी, चाहते बातों की मेरी, चैन को भी मेरा तूने यूं थागा है। গানটা এতটাই সুন্দর করে গাইছে যেন তার ভাষা নেই সেটাকে এক্সপ্লেন করার। প্রতিটা লাইন যেন সে নিজ আবেগ দেখিয়েছে। এতটা ইমপ্রেসিভ ছিল সেই গানের সুর যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য। গান শেষ হওয়া মাত্রই চারিদিক থেকে হুল্লোড় শুরু হয়ে গেল। মিহিয়া আর ছায়া সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সকলকে অবাক করে দিয়ে আদ্র একগুচ্ছ গোলাপ নিয়ে মিহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিহু, উইল ইউ ম্যারি মি? ক্যান আই হ্যাভ ইউ? আদ্রর এমন প্রপোজালে সকলেই খালি একটাই আবদার মিহিয়ার প্রতি, সেটা হলো একসেপ্ট হিম। কিন্তু মিহিয়া কিচ্ছুটি না বলেই ছায়ার হাত ধরে নিয়ে বেরিয়ে গেল কনসার্ট থেকে। আদ্রর এই প্রপোজাল লাইভে দেখানো হচ্ছিল, তাই মিহিয়া কিচ্ছু বলতে পারেনি, কারণ সে জানে আজ তার উপর কি বয়ে যেতে পারে। মিহিয়াকে এমন করে বেরিয়ে আসতে দেখে ছায়া জিজ্ঞেস করলো, মিহু, কি হয়েছে? তুই ওনাকে অ্যাকসেপ্ট করিসনি কেন? কেন করিনি সেটা তুই বুঝতে পেরো কেন এমন প্রশ্ন করছিস? কিন্তু ওনার প্রপোজাল। প্লিজ আমাকে এটা নিয়ে আর বলিস না। আজ থেকে হয়তো বাসার বাইরে আসা বন্ধ করে দিবে। কিচ্ছু হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে মিহিয়া বাসার সামনে আসতেই দেখতে পেল রোকেয়া বেগমকে। হয়তো খুন্তি হাতে দাঁড়িয়ে আছে। সে শুকনো ঢোক গিলে ছায়ার বিদায় দিয়ে বাসা দিকে এগিয়ে গেল। আদ্র সেখান থেকে উঠে সোজা গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে চলে এলো বাসায়। আর আসার পর থেকে একটা কথাই বিড়বিড় করছে, শ্যামা পাখি, তুমি আমাকে রিজেক্ট করলেও তুমি শুদ্ধ আমার, আর কারো হতে দেব না তোমাকে। মিহু আদ্রকে কেউ আলাদা করতে পারবে না। মিহু শুধু আদ্রের। আই নিড ইউ অ্যাট এনি কস্ট। সময় চলছে তার আপন গতিতে। সেদিনের পর থেকে সপ্তাহখানিক হতে চলল মিহিয়ার কোনো খোঁজ পাচ্ছে না আদ্র। এমন কোনো মাধ্যম নেই যেখানে সে খোঁজেনি। শেষে মিহিয়াদের বাসার সিসি ক্যামেরা হ্যাক করতেই তার স্বস্তির নিঃশ্বাস পড়ল। ক্যামেরায় দেখা যাচ্ছে মিহিয়ার রুমের বিছানায় এক কোণে বসে আছে। আদ্র মুচকি এসে মনে মনে বলছে, মিহু পাখি, তোমার খোঁজ অবশেষে পেলাম। আজ থেকে পুনরায় তোমার প্রতি নজর রাখবো আমি, একেবারে সিক্রেট নজর। কেউ বুঝবে না, শুধু আমি ছাড়া। আর তোমার প্রতি করা প্রতিটা অন্যায়ের শাস্তি তো আমি মিসেস রোকেয়া মিসেস মাহবুবাকে দেবই, সাথে তোমার প্রাণপ্রিয় পিতাজনকেও। সব কিছুর মূল খলনায়ক তো উনি। আমি যা জানি ওনার সম্পর্কে তার সামান্য পরিমাণও তুমি জানো না মিহু পাখি। আনমনে মোবাইলটা হাতে নিয়ে মিহিয়ার একটা ছবি যত্ন সহকারে দেখছে আদ্র। তার শ্যামা পাখিটা আসলেই মায়াবতী, অসম্ভব মায়াবী। কাজল কালো আখি যুগল পানি তাকিয়ে যেন হাজারটা বছর পার করে দিতে পারবে। মোবাইল অফ করে পাশে রেখে দিয়ে মিহিয়াকে নিয়ে ভাবনার জগতে পাড়ি জমালো আদ্র। ভাবছে সেদিনের কথা, ফ্ল্যাশব্যাক। বছর দুয়েক আগের কথা। সেদিন আদ্র তার ফুপির বাসায় যাচ্ছিল। হঠাৎ করে মাঝ রাস্তায় জ্যামে পড়ে একটা বিশ্রী পরিস্থিতির মুখে পড়েছিল সে। সামনের মোড়ে তাকাতে একটা ফুচকার দোকানে চোখ আটকে গেল আদ্রের। আর সেদিনই সে তার মায়াবিনীকে দেখা পেয়েছিল।
সেদিন প্রথম তার পাথর হৃদয়ে ফুল ফুটিয়েছিল। কি দারুণ করে হাসতে পারে মেয়েটি, একেবারে চঞ্চল প্রকৃতির। প্রকৃতি নিজ হাতেই যেন বানিয়েছে তাকে একটু নিপুণ শৈল্পিকতা মরিয়ে। মিহিয়ার প্রাণবন্ত হাসিতেই মুগ্ধ হয়েছিল আদ্র সেদিন। হাসার সময় মুখে টোল পড়া মুহূর্তটা যেন থমকে গিয়েছিল সে। কি দারুণ হাসি, মনের গহীনে ঘণ্টা বাজিয়ে দিয়েছিল একেবারে। হঠাৎ ভাবনার মাঝে পথেই ব্যাঘাত ঘাটিয়ে পাশে থাকা মোবাইলটি বেজে উঠল। চমকে উঠে সে মোবাইল হাতে নিয়ে একরাশ বিরক্তি ভর করে গেল চোখে মুখে। কানে দিতেই ওপাশ থেকে নাক টানা ন্যাকামো কণ্ঠে আওয়াজ এলো, আদ্র, তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? তো মানে তুমি কেন ওই মিডল ক্লাস মেয়েটাকে প্রপোজ করেছো, যেটা পুরো লাইভ ছিল, পুরো বিডি দেখেছে সেটা? নান অফ ইয়োর বিজনেস। নিতু, অন্য কোনো প্রয়োজনে ফোন দিয়ে থাকলে বলতে পারো, অযথা তো আমার সময় অপচয় করিও না। ইউ নো আই ডোন্ট লাইক ইট। আদ্র, আমার কথাটা তোমার অযথা মনে হচ্ছে? অন্তত আমার এই কথাটা শোনো, আমি তোমাকে। বাকিটা কথা বলার আগেই লাইন কেটে দিল আদ্র। সে জানে নিতু ওকে কি বলবে। আইলানা নিতু, আদ্রের মামাতো কাজিন, বেশ কয়েকদিন ধরে মেয়েটা ওকে জ্বালিয়ে মারছে। চরিত্র মোটেও ভালো না এই মেয়ের। সারাত নাইট ক্লাবেই কাটায়, আবার সে আসছে ভালোবাসার কথা বলতে। শেমলেস গার্ল, নিজেই মিডল ক্লাস, আবার মিহুকে বলে কিনা মিডল ক্লাস। আগে নিজের কথা ভাব। রাগে হনহন করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আদ্রের লাইন কাটা মাত্র নিতু মোবাইলটা দিল একটা ঢিল। সাথে সাথে মোবাইলটার প্রাণ সোজা দেহ থেকে বেরিয়ে আসমানের পথে ওড়াল দিল। নিতু মেজাজ এখন বেশ তুঙ্গে। নিতু শুধু চায় আদ্রের সাথে কয়েক মাস খুব ক্লোজলি মিশে নিজেকে সেলিব্রিটি হিসেবে তৈরি করতে। তারপর ওকে বিয়ে করতে পারলে ওর সকল প্রপার্টি হাতের মুঠোয়। সে দাঁতে দাঁত কটমট করে মনে মনে আওড়াতে লাগলো, তোমাকে যদি আমি না আমার করতে পারি, তাহলে অন্য কাউকেই তোমার হতে দিব না। মিস্টার আহান সাফরাজ আদ্র, ইউ আর অনলি মাইন। নো 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 নো, ইউ আর প্রপার্টি অনলি মাইন। বলেই রহস্যময় একটা হাসি দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। সেদিন মিহিয়া বাসায় ঢোকা মাত্রই খুন্তি দিয়ে অসহ্য পরিমাণ মেরেছিল রোকেয়া বেগম। এমন জঘন্যভাবে মারতে তার একটুকু বুক কাঁপেনি। মা হয়েও কষ্ট হয়নি তার, বরং মিহিয়াকে মেরে সেদিন চরম শান্তিতে ঘুম দিয়েছিল রোকেয়া বেগম। দাগগুলো এখনও পিঠে বেশ চকচক করছে। পানি লাগতে অসহ্য জ্বালাতন হয়। সেদিন চোখের জলও শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। এভাবে প্রতিটা দিন মিহিয়ার উপর চরম অত্যাচার করছিল সে। শান্তিতে একবেলাও ঘুমাতে আর খেতেও দেয়নি। সব মিলিয়ে বেহাল দশা ছিল মিহিয়ার। রোকেয়া বেগমের সাথে তার মেয়েও ছিল। সেও কম অত্যাচার করেনি মিহিয়ার প্রতি। মাহবুব আলম শুধু চেয়ে দেখতেন, কিছুই বলতে পারতেন না। মিহিয়া করুণ চোখে তার দিকে তাকালে তিনি সেখান থেকে চলে আসতেন। পারতেন না মেয়েকে এমন ডার্টি মহিলার হাত থেকে রক্ষা করতে। সেদিনের পর থেকে মিহিয়া এক সপ্তাহ বাসার বাইরে বের হতে দেয়নি রোকেয়া বেগম। তবে এই এক সপ্তাহে মিহিয়া বেশ কিছু জিনিস আন্দাজ করতে পেরেছিল। আসলে কেন তাকে এত অত্যাচার করে তার ছোট মা। ক্লু পেলেও কি হবে, প্রয়োজন তার প্রমাণ, এভিডেন্স। কিন্তু পাবে কোথায় সে? প্রত্যেকবার সেই কথাগুলো চিন্তা করতেই গোলকধাঁধায় পড়ছে সে। তাহলে কি এর পেছনে বড় কোনো রহস্য আছে? আমার মাকে তাহলে না না এমন কেন করবে আমার বাবা? আজ সকালে বেশ সকালে উঠেছে সে। আজ আবার ভার্সিটি যাবে। রোকেয়া নিজেই তাকে বলেছে যাওয়ার জন্য। সাথে রোকেয়া বেগম মিহার মোবাইলটাও দিল নিয়ে যাওয়ার জন্য। মিহা বেশ অবাক হলো, প্রকাশ করলো না। কিন্তু কেন বলল এমন তার ছোট মা? নিশ্চয়ই কোনো কারণ তো আছেই। বেশ কিছুক্ষণ হলো ভার্সিটিতে এসেছে মিহিয়া। ছায়ার জন্য অপেক্ষা করছে। এই এক সপ্তাহে একটি বারও কথা হয় ছায়ার সাথে তার। আধা ঘন্টা বলেও এখনো আসছে না ছায়া। তাই সে ক্যাম্পাসের তার প্রিয় জায়গায় যাওয়ার জন্য এগিয়ে গেল। বেশ নিরিবিলি জায়গাটা, চারিদিকে গাছগাছালি ঘেরা জায়গাটা। পাশে কয়েকটা রুম খালি পড়ে আছে। এই সময় কেউ এদিকটায় তেমন আসে না। মিহিয়া সেই জায়গায় যাচ্ছে, পছন্দের একটা জায়গা। হঠাৎ বাঁ হাতে হ্যাচকা টানে সে খালি রুমে চলে এলো। ভয়ে গলা শুকিয়ে এলো মিহিয়ার। চোখ মুখ কুচকে খাট শার্ট খামচে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। কিছু সময় যাওয়ার পরও যখন কোনো সাড়া পেল না, তখন সে আপনা আপনি তার খামচে ধরা শার্টটা ছেড়ে দিল। চোখ খুলে সামনে তাকাতেই মাত্রই 2 কদম পিছিয়ে গেল সে। কারণ তার সামনে স্বয়ং আদ্র দাঁড়িয়ে আছে। তাকে দেখে মিয়ার প্রাণ ঝাঁঝাই অবস্থা।
কয়েকদিন আগেও তার সবচেয়ে পছন্দের মানুষের তালিকায় ছিল, আর আজ সে তার জমের তালিকায়। ভয়ে এক কদম হাতে মুষ্টি করে দাঁড়িয়ে রইল সে। তাকে এমন ভয় পেতে দেখে আদ্র মুচকি এসে বলল, শ্যামা পাখি, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। আদ্রের কথা যেন ভরসা পেল মিহিয়া। চোখ তুলে তাকালো সে আদ্রের পানে, ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো, তাহলে কেন আমার পিছু নিয়েছেন? রিল্যাক্স, এত ভয় পেও না মিউ পাখি। তোমার পিছু নেওয়ার কারণ তোমায় বড্ড বেশি ভালোবাসি, তাই। প্লিজ এসব কথা বলবেন না, আমি যেতে দিন। উফ, তোমায় ধরেছি তো যেতে দেওয়ার জন্য নয়, তোমায় ধরেছি। আদ্রের কথা শেষ হওয়ার আগেই মিহিয়া চেঁচিয়ে রেগে বলে উঠল, কেন ধরেছেন আমায় মিস্টার আদ্র? টেল মি, হোয়াট ডিড ইউ গেট মি হিয়ার? তোমায় নিয়ে একান্ত সময় কাটানোর জন্য, ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তোমার এই তিক্তময় জীবনটা। আমার তিক্তময় জীবনটা আমি সামলাতে পারবো। ইট ইজ নট ইউর বিজনেস, সো মেসার ইউর ওয়ে। বলেই হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল মিহিয়া। আদ্রের ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মিহিয়ার যাওয়ার দিকে। মিহিয়া তার চোখের আড়াল হতেই মুচকি এসে মনে মনে বলতে লাগলো, জীবনের যে কোনো মূল্যে তোমাকে আমার করেই নেব মিহু পাখি, আপোষে হোক বা চুক্তি, যে কোনোভাবেই। আই নিড ইউ ইন মাই লাইফ ফর এভার। মিসেস মিহিয়া সারফারাজ, মাই চ্যালেঞ্জ স্টার্টেড নাও। বলেই মুচকি হাসি দিয়ে আদ্র তার কাজে চলে গেল। বেশ শান্তি কাটবে আজকের সময়টা আদ্রের। প্রিয়সীর দেখা নিয়ে যাচ্ছে খুশি মনে। তবে চঞ্চল মেয়েটা জীবনে যারা এমন হেল্প পরিণত করেছে তাদের কিছুতেই ছাড়বে না আদ্র। শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলো ছায়ার খেলা, দিনভর এসব মিলেই তো শরৎ। শরতের স্নিগ্ধতা এক কথায় অসাধারণ। জলহারা শুভ্র মেঘের দল যখন নীল নির্জন নির্মল আকাশে পদসঞ্চার করে, তখন আমরা বুঝতে পারি শরৎ এসেছে। শরতের আগমন সত্যিই মধুর। ঝকঝকে কাচের মতো স্বচ্ছ নীল আকাশ, আর তার মধ্যে পেঁয়াজ তুলোর মতো সাদা মেঘমালা। এইসব নিয়েই প্রকৃতি বরণ করে নেয় শরৎকালকে। কাশফুলের রাশি অপরূপ শোভা ছড়ায়। কাশফুলের এই অপরূপ সৌন্দর্য পুলকিত করেনি এমন মানুষ খুঁজে মেলা ভার। গাছে গাছে শিউলি মন ভোলানো সুবাসে অনুভূত হয় শরতের ছোঁয়া। শরতের মেঘহীন আকাশে গুচ্ছ গুচ্ছ কাশফুলের মতো সাদা মেঘের ভেলা কেড়ে নেয় মন। শরৎকালের বর্ষণ তবে বর্ষার মতো অবিরাম নয়, বরং শরতের বৃষ্টি মানে আনন্দের বার্তা বয়ে আনে। চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টির ফোঁটা যেন আনন্দে ভারী। বৃষ্টি শেষে আবারও রোদ। দিগন্ত জুড়ে সাতরঙা হাসি দিয়ে ফুটে ওঠে রংধনু। প্রকৃতির এই অপরূপ যেন প্রিয় মানুষের সান্নিধ্যে চায়। হয়তো ইচ্ছা হয় গোধূলির ওপারে হারিয়ে যেতে প্রিয়জনের হাতটি ধরে। ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে আদ্র। প্রকৃতি পানি চেয়ে আছে মুগ্ধ নয়নে। শরতের মেঘহীন আকাশের দিকে তাকিয়ে আছে এক মনেই। কিছু দূরে সারি সারি মেঘের ছোট্ট ভেলা দেখা যাচ্ছে। এমনি এই গোধূলিতে হারিয়ে যেতে চায় আদ্র তার মিহু পাখিকে নিয়ে, তার প্রিয়সীর হাত ধরে। আদ্রের মন আজ বেশ খুশি, কারণ তার মা নিজেই বলেছে সে মিহিয়াকে নিজের পুত্রবধূ হিসেবে দেখতে চায়। যে মানুষটি প্রেম ভালোবাসাতে এতটাই ঘৃণা করত যে নিজের মেয়েকে পর্যন্ত মেনে নেয়নি, আর সেই মানুষটি বলছে সে তার ছেলের পছন্দ মানুষকেই পুত্রবধূ হিসেবে চাইছে। এর যে খুশির খবর আর কি আছে আদ্রের জন্য? এখন শুধু মিহিয়া রাজি হওয়ার পালা, তাহলে সে একেবারে তাকে আপন করে নেবে। আদ্রের কথাগুলো আনমনে ভাবতেই তার ফোন কল এলো। আচমকা এমন হওয়াতেই সে একটু বিরক্ত হলো। তবে স্ক্রিনে থাকা নামটা দেখে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। যে মানুষটির পিছনে ঘুরতে ঘুরতে সে আজ ক্লান্ত, আজ সেই মানুষটি তাকে ফোন করছে। ঠোঁটের সেই কিঞ্চিত পরিমাণ হাসিটা আরও গাঢ় হলো। খুশিতে মনে রিসিভ করতে ওপাশ থেকে ফুফিয়ে কান্নার আওয়াজ এলো। আদ্র ভাইয়া, মিহু। আচমকা ছাড় কান্না কণ্ঠে মিহুর কথা শুনে আদ্রের বুকে ধুকপুকানি শুরু হয়ে গেল। কোনো কিছু হারিয়ে ফেলার ভয় তাকে ঘিরে ধরল। কেন এমন অস্থির অস্থির লাগছে তার? ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার। সে অস্থির হয়ে জিজ্ঞেস করলো ছায়াকে, কি হয়েছে মিহু পাখি? ছায়া, প্লিজ অ্যান্সার মি।
মিহুকে ওর ছোট মা প্রচণ্ড পরিমাণে মেরেছে, যে মারার চোটে অজ্ঞান হয়ে গেছে, তার সাথেই বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? কখন হয়েছে এসব? এখন কোথায় আমার মিহু পাখি? আর তুমিই বা কোথায়? আপনি প্লিজ এখানে হসপিটালে চলে আসুন, আপনাকে মেসেজে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, আই এম কামিং ইন 10 মিনিটস। আদ্র গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে গেল ছায়ার দেওয়া ঠিকানায়। 10 মিনিটের কম সময়ে সেখানে উপস্থিত হলো। ভেতরে ঢুকে দেখতে পেল ছায়া বারান্দায় বসে আছে। আদ্র সেদিকে এগিয়ে গিয়ে ছায়ার কাঁধে হাত রাখলো। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকাতেই আদ্রকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। আদ্রের অস্থির হয়ে ছায়াকে জিজ্ঞেস করলো, ছায়া, আমার মিহু পাখি কেমন আছে এখন? ডাক্তার কি বলেছেন? ঠিক হয়ে যাবে তো? ভাইয়া রিল্যাক্স, মিহু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, তবে মাথায় আঘাত পাওয়াতে সেন্সলেস হয়ে গিয়েছিল। থ্যাঙ্কস গড, আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। যাই হোক, ও এখন কোথায়? কেবিনে শিফট করবে এখন মেবি। আদ্রের অস্থিরতা দেখে ছায়া মুচকি হেসে তাদের কথার মাঝে ডাক্তার এসে উপস্থিত হলো। আদ্র ডাক্তারের দিকে পিট করে দাঁড়ানোয় তাকে খেয়াল করেনি ডাক্তার। তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, মিস মিহি আর গার্জিয়ান কি আপনারা? এবার ডাক্তার দিকে ফিরে আদ্র জবাব দিল, উনি মিস মিহিয়া নয় ডাক্তার সাহেব, মিসেস মাহিয়া সারফারাজ, মাই ওয়াইফ। আর হ্যাঁ, আমরাই ওর বাড়ির লোক। এখন কেমন আছে আমার ওয়াইফ? বেশ অবাক হলো ছায়া। তার চেয়ে বেশি অবাক হলেন ডাক্তার। তবে ডাক্তার সাহেব নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বললেন, আলহামদুলিল্লাহ, শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। ও থ্যাঙ্কস। দ্যাটস ফাইন মিস্টার আদ্র। যাই হোক, ওনাকে ওনার কেবিনে শিফট করা হবে। ওকে, ইটস মাই প্লেজার। তবে স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন। আদ্র ডাক্তারের উদ্দেশ্যে মুচকি হেসে জবাব দিল, ইয়া শিওর। পিট পিট করে চোখ খুলে নিজেকে একটা অবদ্ধ রুমে আবিষ্কার করলো মিহিয়া। ধীরে ধীরে উঠে বসলো সে। তাকিয়ে দেখলো চারিদিকটা। ঘরটা বেশ বড়ই বলে চলে, বেশ সুন্দর আর গোছালো রুমটা। কিন্তু ও এখানে কেন বুঝতে পারছে না। ও তো বাসায় না, ওকে তো ওর ছোট মা মেরেছিল, যার কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। তাহলে এটা তো তাদের বাড়ি, কোনো রুম নয় ছায়াদের। কিন্তু ছায়াদের বাড়ির প্রত্যেকটা কোণা সে চেনে। তাহলে কার বাড়ি? সে এলোই বা কেমনে? হঠাৎ ওয়াশরুমের দরজা খোলাতেই চমকে উঠল মিহিয়া। মিহিয়াকে চমকে দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো আদ্র। আদ্রর এমন অবস্থায় রুমে দেখে ভয় পেয়ে গেল মিহিয়া। ভয় পেয়ে জড়সড় হয়ে বসলো। দুই হাঁটুর মাঝে মাথা দিয়ে ফুফিয়ে কান্না করে দিল সে। আদ্র তখন খেয়ালই ছিল না তার রুমে আরেকজন মানুষের অস্তিত্ব বিরাজ করছে। কারোর ফুপিয়ে কান্নার আওয়াজ পেছনে ফিরতেই মিহিয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বুঝতে পারল না সে কান্না কেন করছে। দ্রুত কাভার থেকে কাপড় নিয়ে চেঞ্জ করে নিল। আদ্রের ডাকে মাথা উঁচু করে তাকালো মিহিয়া। তার চোখে স্পষ্ট ভয়ের আভা ফুটে উঠেছে। মিহিয়ার কাছে গিয়ে দু গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, মিহু পাখি কেমন লাগছে এখন? আমি এখানে কেন? প্লিজ আমি যেতে দিন। ফুফিয়ে কান্না করতে করতে বলল মিহিয়া। বেশ, যাবে, তবে সুস্থ হও। না, আমি এখন যাব। এত কথা বলো কেন তুমি? আদ্রের ধমকে চুপসে গেল মিহিয়া। আদ্র এবার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মিহু, সেদিন কি হয়েছিল? আই মিন, তোমার এমন অবস্থা কে করেছিল? আদ্রের গম্ভীরতায় মিহিয়ার মনে ভয় ধরিয়ে দিল। এমনিতেই কিছুক্ষণ আগে ধমকে চুপসে গিয়েছিল, না জানে এখন উত্তর না দেওয়ায় তাহলে। মিহিয়ার ভাবনার মাঝে আদ্র রেগে বলে উঠল, এই মেয়ে, কথা কানে যায় না? কি হয়েছিল বললাম সেদিন? সবটাই বলবা মানে সবটাই? মিহিয়া আবার চোখ ছোট করে রেগে বলে উঠল, এই মিস্টার তিতো করেলা, কথায় কথায় এত ধমক দেন কেন? বলছি এবার শুনুন। তারপর সব ঘটনা বলল। প্রতিটা সেকেন্ডের হিসাব দিল আদ্রকে। মিহিয়ার কথাগুলো শুনে আদ্র রেগে বোম হয়ে গেল, যেন এখনই ব্লাস্ট হবে। সে হাত যুগল মুষ্টিবদ্ধ করে নিজেকে দমাতে পারছে না। তার প্রিয়তমার সাথে করা অন্যায় সে কখনোই মেনে নেবে না। এর প্রতিশোধ সে নেবেই। মিহিয়ার কথা শেষ হতেই একজন সার্ভেন্ট খাবার নিয়ে দরজায় নক করল। কাম ইন। শান্ত কণ্ঠে আসার অনুমতি দিল আদ্র। সার্ভেন্ট খাবারগুলো রেখে চলে গেল। রাগটাকে সে অনেক কষ্টে দমিয়ে নিজেকে শান্ত করে মিহিয়ার সামনে প্রেজেন্ট করছে।
তাকে বুঝতে দেওয়া যাবে না সে তার প্রতি করা প্রত্যেকটা অন্যায় জবাব দেবে। তাই সে শান্ত হয়ে হাত ধুয়ে এসে বাবু হয়ে বসলো মিহিয়ার সামনে। মিহিয়ার মুখের সামনে এক লোকমা তুলে তাকালো ওর দিকে। নাও, হা করো। মিহিয়ার নাক মুখ কুচকে জবাব দিল, খাবো না। নো মোর ওয়ার্ডস। চুপচাপ হাঁ করো, না হলে জোর করে খাওয়াবো। আদ্রের কথায় মিহিয়া মুখ আপনা আপনি হা হয়ে গেল। আদ্র সুবিধা মতো লোকমাটা মিহিয়ার মুখে চালান করে দিল। এইভাবে একে একে সবগুলো মিহিয়াকে খাইয়ে সে প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। কি মনে করে পিছনে ফিরে তাকাতে তা মিহিয়ার দিকে গম্ভীর স্বরে বলে উঠল, চুপচাপ শুয়ে থাকো, আমি এখন আসছি। বলেই বেরিয়ে গেল আদ্র। এতক্ষণ আদ্রের সামনে কিছু বলতে না পারলেও এখন বসে বসে আদ্রের 14 বংশ উদ্ধার করতে লাগলো মিহিয়া। রাত 12:37। এই সময় তেমন কেউ ফোন দেয় না মাহবুব আলমকে, কিন্তু আজ ফোন পেয়ে বেশ অবাক হলেন তিনি। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা অপরিচিত গভীর নারী কণ্ঠস্বর ভেসে এলো মাহবুব আলমের কানে, আর সেটা হলো, কাজটা ভালো করলে না মাহবুব, এর প্রতিটা ফল তুমি ভোগ করবে। কে আপনি? ভয় পেয়ে জিজ্ঞেস করলো মাহবুব আলম। সময় হলে জানতে পারবে। সি ইউ সুন। বলে কলটা কেটে দিলেন মহিলাটি। মাহবুব আলম বেশ ভয় পেয়ে গেলেন, কিন্তু সে জানলো কেমন করে? আর তাকে তো সে নিজ হাতেই কিছু মেলাতে পারছে না মাহবুব আলম। তবে মিহিয়ার জন্য তার বেশ খারাপ লাগছে। আপন সন্তান বলে কথা, তবু তাচ্ছিলের হাসি দিয়ে শুয়ে পড়ল সে। আপাতত এসব ভাবতে চায় না সে। সাদা মেঘমেলা ভাসিয়ে শরৎকে বিদায় দিচ্ছে সদ্যই। হেমন্তের শিশির বিন্দুতে সাদা কাশফুলের রং এখন ধূসর প্রায়। শীতের আগমনী বার্তায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সোনারাঙা রোদ। বিকেল 5টা না বাজতেই পশ্চিমে ঢলে পড়ছে সূর্য। গোধূলি লগ্ন পেরিয়ে জলদি নেমে আসছে সন্ধ্যা। ভোরের আলো ফুটতেই স্নিগ্ধ শিশির ভেজা সবুজ ধানের পাতাগুলো নুয়ে পড়ছে বাতাসে। সাত সকালে বয়ে আসা হিমেলের হাওয়ার টের পাওয়া যাচ্ছে। ধীর পায়ে শীত নামছে প্রকৃতির। আর শিশির ভেজা ভোর যেন জানান দিচ্ছে ধীর পায়ে শীত আসছে। ভোরের আলো ফুটতে আগেই প্রকৃতি আজ ভর করছে ঘন কুয়াশা চারিদিকে। তাই আজ সূর্যের আভা ছাড়ায়নি, নেমে এসেছে শীতের আমেজ। শীতের সকালে বাগানে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর মনে হাঁটছে মিহিয়া। অনেকদিন পর এমন সুযোগ পেয়ে খুবই খুশি সে। শীতের জানান দিতে কুয়াশা আচ্ছন্ন চারিদিকটা। ওই বাড়িতে থাকাকালীন সময় শুধু অত্যাচারের কারণে এতটুকু শান্তিতেও থাকতে পারেনি সে। সেখানে শিশির ভেজা সকাল তো দূরে থাক, আজ এই মিষ্টিময় মুহূর্তে মিহিয়ার সাথে আছে শাহানা ইয়াসমিন, আদ্রের মা। উনি একেবারেই চলে এসেছিলেন সেদিনই, যেদিন মিহিয়া এসেছিল সালসাবিল মঞ্জিলে। সেদিনের পর থেকে মিহিয়াকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন শাহানা ইয়াসমিন। হঠাৎ আজ সকালবেলা মিহিয়া আবদার করে বসলো সে নাকি বাগানে হাঁটবে, তাও খালি পায়ে। তিনি কি আর ফেলতে পারেন তার মেয়ের কথা? তিনিও সায় দিলেন মিহিয়ার কথায়। দুজন একসাথে হাঁটবে শিশির ভেজা সকালে। তাই তো আজ সকাল সকাল বেরিয়ে বাড়ির বাগানটায় হাঁটছেন মিহিকে নিয়ে। মিহির বাচ্চামোগুলো খিলখিল করে হাসিয়ে সব মিলিয়ে একটা ভালো লাগার মুহূর্ত গড়ে তুলছে আদ্রের মায়ের জন্য। আন্টি, আজ সকালটা বেশ ফুরফুরে, তাই না? রে মা, জানিস তোর আঙ্কেলের সাথে কতই না সময় কাটিয়েছি, এমন বেশ রোমাঞ্চনীয় ছিল। তাই তো, আজ কেমন লাগছে? তোমার সাথে বেশ লাগছিল। আমার আজ প্রথম শীতের সকাল, তোমার সাথে খুব ভালো লাগছে। মিহিয়াকে নিজের পুত্রবধূ করার আরও একটা মোক্ষম সুযোগ নিলেন তিনি। এর হয়তো একটা কারণ আছে যেটা সকলের অজানা। সব কিছু ঠিক থাকলে শাহানা ইয়াসমিনের এই মোক্ষম চালটাই চালবেন। হঠাৎ আদ্রে একধানে মিহিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলেন শাহানা ইয়াসমিন। নিজেই সেখান থেকে সরে এলেন, সুযোগ করে দিলেন আদ্রকে। আদ্র বুঝতে পেরে সেই সুযোগে মিহিয়ার ঠিক পেছনে চলে এলো। অনেকক্ষণ ধরে শাহানা ইয়াসমিনের উপস্থিতি না পেয়ে পেছনে ফিরে তাকাতেই চমকে উঠল মিহিয়া, কারণ তার ঠিক পেছনে আদ্র দুহাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে মুচকি হাসি, যেটা যে কোনো মেয়ে ঘাল করতে যথেষ্ট। আর সেটাই এখন মিহিয়ার একমাত্র ভয়ের কারণ। আদ্রের ঘোর লাগা দৃষ্টিতে মিহিয়ার দিকে তাকিয়ে আছে। মিহিয়াও তাকিয়ে আছে তার চোখের দিকে। কতটা গভীর তার দু চোখ, সরু চ্যাপটা নাক, দুঠোঁট ঠিক নিচে লালচে একটা তিল, সিল্কি চুল যা ছেলেদের থাকতে নেই, সব মিলিয়ে একদম পারফেক্ট।
মিহিয়া কখনো এতটা সামনে থেকে কোনো মানুষকে দিকে তাকায়নি যতটা আজ আত্রের দিকে তাকিয়ে আছে। শ্যামা পাখি, আর কতভাবে আমায় খুন করবে তুমি? হঠাৎ আত্রের এহেন কথায় অবাক না হয়ে পারল না মিহিয়া, মুখ থেকে আপনা আপনি বের হয়ে এলো, মানে হলো তুমি এমন চুল ছেড়ে দিলে কেন? জানো, এই রূপে বারবার খুন হয় আমি। যতবারই তোমার এই রূপ আমার সামনে আসো, ততবারই আমি নিজেকে সামলাতে পারি না, যে বারবার ইচ্ছে করে তোমার মাঝে নিজেকে বিলিয়ে দিই। ইস, শখ কত! আপনি কেন আমার মাঝে নিজেকে বিলিয়ে দিবেন? এবার আদ্রের কথায় মুখ ভেঙচি দিয়ে জবাব দিল মিহি, ভালোবাসি তাই। কিন্তু আমি তো বাসি না। বলেই হঠাৎ সে লজ্জামাখা মুচকে হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। আজ বোকার মতো মিহিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে নিজেই নিজের মাথায় চাপড় দিল। আজও বোকা বানালো মিহু পাখি আমায়। উফ, মেয়েটা নিঘাত খুন করবে আমায়। আবারও একই কায়দায় মিহু তাকে মিষ্টি হাসি দিয়ে বোকা বানিয়ে চলে গেল। এমন করে গত 2 মাস যাবৎ যতবারই আদ্র তার কাছে আসতে চায় ততবারই সে তাকে বোকা বানিয়ে চলে যায়। হ্যাঁ, সেদিনের পর থেকে এখন মিহিয়া আদ্রের বাসায় থাকে। রুমে এসে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে সে। যতবারই আদ্র তার মুখোমুখি কিংবা সামনে যায় ততবারই তার হার্টবিট এত ফাস্ট চলে যে সে হার্ট অ্যাটাক করার উপক্রম। উফ, আরেকটার জন্যই নির্ঘাত আর শেষ দিন ছিল আমার জন্য। এই মানুষটাই না। বলে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আজ ভার্সিটি যাবে, তাও 2 মাস পর। আদ্রের টোটালি নিষেধ ছিল, কিন্তু মিহিয়া জোড়াজোড়িতেই সম্মতি দিল, তবে রিকশায় যাওয়া যাবে না। টানা আধা ঘন্টা পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো মিহিয়া। এখন সোজা শানে ইয়াসমিনের রুমে যাবে, তারপর ব্রেকফাস্ট করে সোজা ভার্সিটি। অবশ্য গাড়ি নিয়ে যাবে, রিকশায় করে যাওয়া আদ্রের সরাসরি নিষেধ। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে মিহিয়া। কত অচেনা লাগছে ক্যাম্পাসটা। কতদিন পর এলো ক্যাম্পাসে, সব কিছু যেন পাল্টে গেল। আসলেই কোথাও বেশ কয়েকটা দিন যাওয়া না হলে পরবর্তীতে সেটা চিনাতে বেশ অসুবিধা হয়। বাস্তবলা বলে কথা। চারদিকে তাকিয়ে দেখছে মিহি। তার দেখার মাঝে এসে উপস্থিত হলো ছায়া। মিহিয়াকে ছায়া এক দেখা মাত্রই জড়িয়ে ধরল। ফোনে টুকটাক কথা হলেও সামনাসামনি একদমই দেখা হয়নি। কেমন আছিস মিহু? বেশ ভালো, তুই? বেশ ভালোই, তবে তোকে ছাড়া একদমই ভালো লাগছিল না রে। উফ, বাদ দে ওসব কথা, এখন ক্লাসে চল। দুজন হাঁটা দিল ক্লাসের দিকে। মাঝপথে তাদের থামিয়ে দিল একদল বখাটে। বখাটে বললে ভুল হবে, তারা সিনিয়র, ফাইনাল ইয়ারের। প্রায় মিহিয়াদের ডিস্টার্ব করে তারা, বিশেষত মিহিয়াকে। সেদিনের পর থেকে যেদিন আদ্র মিহিয়াকে সকলের সামনে কনসার্টে প্রপোজ করছিল, প্রায় প্রত্যেকটা দিনই এমন করত। 2 মাস পর এসেও শান্তি পেল না তারা। আজও ঠিক এইরকমই। মেহিজান, আমার প্রপোজাল কখন অ্যাকসেপ্ট করবা? কি হলো জান, বলো। কি সমস্যা আপনাদের? এভাবে পথ না আপনাদের হয় না? রেগে পড়ে উঠল ছায়া। নো শালিকা, আগে অ্যাকসেপ্ট করুক, তারপর আর আসবো না এভাবে পথ আটকাতে। মিহিয়া তাদের সাথে আর কথা না বলে ছায়ার হাত ধরে নিয়ে এলো ক্লাসরুমে। তারপর প্রত্যেকটা ক্লাস শেষ করে যে যার বাড়িতে চলে এলো। সেদিনের পর থেকে কেউ আর ফোন না করলেও বেশ ভয়ে ছিলেন মাহবুব আলম আর রোকেয়া বেগম। তবে ভয়টা আরও বাড়িয়ে দিল কিছুক্ষণ আগের ফোনটা, তাও রাত 3:33। এত রাতে ফোন দিলে মানুষ নিশ্চয়ই ভয় হওয়ারই কথা। ঠিক এরকমই ভয় পেলেন তারা। ভাবছেন তাহলে কি নিশ্চয়ই কোনো গভীর চক্রান্তে ফেসেছেন তারা। কিন্তু তাদের এমন করে হুমকি দেওয়ার মানে বুঝতে পারছে না তারা। সর্বশেষ যে ছিল তাকে তো নিঃশেষ করে দিয়েছিল, সর্বশেষ তার মেয়েকেও। কিন্তু কেন তাদের আবারও এমন হুমকির সম্মুখীন হতে হচ্ছে? তাহলে তাদের সাথে অন্য কারোর শত্রুতার সৃষ্টি হয়ে গেল নাকি? পূর্বকার জোর ধরে কেউ তাদের এমন হুমকি দিচ্ছে, নাকি তাদের চেনা জানা কেউ বা হতেই পারে। তাদের মনের ভেতরে চলছে এসব আজগুবি চিন্তা ভাবনা। সামনে কি ঝড় আসতে চলছে সেটাই ভাবছেন মিস্টার মাহবুব ও মিসেস রোকেয়া। তবে আগন্তুক বলে শেষ কথাটার হিসেব কিছুতেই মেলাতে পারছেন না তারা। তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক কোনো শাস্তি, যেটা তাদের অজানা। শীতের সন্ধ্যায় পাখিরা সব ফিরেছে আপন নীড়ে। অন্ধকার শুরুতেই কুয়াশা আচ্ছাদিত হয়ে যায় চারিদিকটা। শিশিরে ভিজে যায় তৃষ্ণার্ত প্রকৃতি। সবচেয়ে সুন্দর দৃশ্য শীতের বিকেল বেলা। সূর্যের অস্ত যাওয়ার মুহূর্তের সময়টা রক্ত লাল হয়ে ওঠে পশ্চিমা আকাশ। আর সবচেয়ে লোভনীয় শীতের এই রাতখানা,
যেটা একদিকে কিছু মানুষ প্রিয়জনের সাথে সেরা মুহূর্ত কাটানোর স্বপ্নে বিভোর হয়, অন্যদিকে কিছু মানুষ খুব কাছের মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয়। নির্ঘুম রাত কাটানো মানুষদের মাঝে মিহিয়াও একজন হয়ে উঠেছে। কিছুদিন যাবৎ স্বপ্নে নিজের বাবাকে নৃশংস হত্যা হতে দেখে আটকে আছে মিহি। স্বপ্নে অসহ্য মৃত্যু যন্ত্রণায় কাতর মাহবুব আলম, কিন্তু তার বাবার এমন বেহাল দশা করার লোকটার চেহারা পুরোটাই ঝাপসা দেখেছে সে। অথচ সেই মুহূর্তে তার বাবার দিকে তাকালে স্পষ্ট মাহবুব আলমের রক্তাক্ত মুখখানা দেখতে পায়, কিন্তু আগন্তুক ব্যক্তির চেহারা সম্পূর্ণ ঝাপসা। কিন্তু কেন? লোকটি কি পুরুষ নাকি মহিলা সেটা বুঝতে না পারলেও এটা বুঝতে পেরেছে তার বেশভূষা অনেকটা মহিলার মতন। তাহলে কি তার বাবার এমন দশার পেছনে অন্য কোনো রহস্য আছে? স্বপ্নটা তার শোনা রোকেয়া কথাগুলোর সাথে অনেকটা মিলে যায়, যার কারণ রোকেয়া ভাড়া করা লোকদের দিয়ে মেরে বাড়ির বাহির রাস্তায় ফেলে দিয়েছিল। তাহলে কি তার স্বপ্নে আর বাস্তবে রোকেয়ার মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে? ভাবতে থাকে সে। ঘুমের ঘরে এমন ভয়ঙ্কর একটা স্বপ্ন খালি দেখছে সে। সকালে নিজের রুমে বসে এসব নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। ভাবনায় ছেদ পড়ল শাহানা ইয়াসমিনের ডাকে। মিহিমা, কি ভাবছো? শাহানা ইয়াসমিনের ডাকে প্রথমে হকচকিয়ে গেলেও পরে নিজেকে সামলে হালকা হেসে উত্তর দিল, এই তো মামুনি, কিছু না, এই এমনি বসেছিলাম, আর সামনে পরীক্ষা তো তাই একটু টেনশন হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। টেনশন নিও না মা, আদ্র তো আছেই, সেও ইকোনমিক্সের স্টুডেন্ট। আদ্রই তো তোমাকে হেল্প করবে। এখন চলো ফ্রেশ হবা, আজ একটা বিশেষ জায়গায় নিয়ে যাব তোমায়। কোথায় মামুনি? সেটা না হয় গেলেই জানতে পারবে। লক্ষ্মী মা আমার, যাও ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, যাচ্ছি। শাহানা ইয়াসমিন খুশি মনে মিহিয়ার রুম থেকে প্রস্থান করলেন। আজ মিহিয়ার সামনে রহস্যের কিছুটা খোলাসা করবেন বলে ভেবেছেন, তাই তার এমন প্রস্তুতি। মাহবুব আলম ও রোকেয়া বেগম দুজনেই তাদের পার্সোনাল উকিল জামাল শিকদারের চেম্বারে বসে আছেন। দুজনেই আজ আর্জেন্ট দেখা করতে চেয়েছিলেন অ্যাডভোকেট জামাল শিকদারের সাথে প্রপার্টি সম্পর্কিত কিছু বিষয়ে। মাহবুব আলম বলে উঠলেন, মাহবুব সাহেব, আজ এত জরুরি তলব, কারণটা বলুন। হ্যাঁ জামাল সাহেব, ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আপনাকে আর্জেন্ট দেখা করতে বলেছিলাম। তো শুরু করুন। আসলে আমরা চাই প্রপার্টিগুলো সব নিজেদের নামে করে ফেলতে। তো আমার মেয়ে মানে যে ছিল মিহিয়া, ওর সব কি এখন নিজের নামেই করা যাবে? হোয়াট? কি যাতা বলছেন? ওর ভাগ্যের সবগুলো প্রপার্টি ওরই থাকবে। ওর ইচ্ছুর বিরোধিতা করে এসব নেওয়া যাবে না। তবে একটা সুযোগ আছে। সুযোগের কথা শুনে মাহবুব ও রোকেয়া দুজনেই দুজনের দিকে তাকালো। শান্ত হয়ে বলল, কি সুযোগ? মার্ডার। চমকে উঠল দুজনেই। মার্ডার করতে হবে কাকে? দুজনেই উৎসুক দৃষ্টিতে তাকালো উকিল সাহেবের দিকে। মানেটা আপনাকে আপনার মেয়ে মিহাকে মার্ডার করতে হবে, কেউ জানবে না। অ্যান্ড ইট ইজ টু বি ডান ইন সাচ এ ওয়ে দ্যাট নো ওয়ান ইভেন ফিল ইট। তারপর আর কি, সবকিছুর মালিক আপনারাই, এবং এটার সকল দায়িত্ব আমি নেব, ট্রাস্ট মি। মাহবুব আলম ও রোকেয়া বেগমের চোখে চকচকিয়ে উঠল। তাদের চক্ষুশুল্কে দূর করতে পারলেই খেল খতম। হ্যাঁ, মাহবুব আলম সকল সম্পত্তির মালিক মিহিয়া, যেটা মিহিয়ার দাদাই ওর নামে করে গিয়েছিল। রোকেয়া বেগম হলো মিহিয়ার বাবার প্রাক্তন, যার সাথে কলেজ লাইফ থেকে প্রেমে মক্ত ছিলেন মাহবুব আলম। মিহিয়ার সাথে মিহিয়ার মায়ের মিসিং এর মাহবুব আলম আর রোকেয়া বেগমের হাত রয়েছে, যেটা নিশ্চিত হলো মিহিয়া, কারণ শাহানা ইয়াসমিন মিহিয়াকে সেখানেই নিয়ে গিয়েছিল যেখানে মাহবুব আলম আর রোকেয়া বেগম আজ গিয়েছিল, মানে জামাল শিকদারের কাছে। মিহিয়া আহত দৃষ্টিতে শাহানা ইয়াসমিনের পানে তাকালো। শাহানা ইয়াসমিন তাকে অভয় দিয়ে আর শান্ত থাকতে ইশারা করলেন। তাদের ভাবনার মাঝে মাহবুব আলম বলে উঠলেন, আমি এখনই চাই ওই মিহিকে মার্ডার করতে। আমার সম্পত্তির প্রয়োজন। এতে যদি নিজেদের আপন কাউকে বিসর্জন দিতে হয় তাতেও আমার হাত কাঁপেনি, আর কাঁপবেও না। অল ডু দ্যাট অ্যাট এনি কস্ট। ওকে, তাহলে নেমে যান নিজেদের কাজে। যতই তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে ততই আপনাদের লাভ, মিস্টার মাহবুব। ওগো, তুমি যেভাবেই পারো মিহিকে বাসায় নিয়ে এসো।
আমার মনে হয় মিহি এই শহরেই আছে। তাকে এনে কয়েকটা দিন ভালো মন্দ খাওয়াও, তারপর না হয় বিদায় দিও পৃথিবী থেকে। বলে হো হো করে তীক্ষ্ণময় হাসি হেসে উঠল। মনের কথাই বললে। যাই হোক মিস্টার জামাল, আমরা তাহলে আজ উঠি। ঠিক 1 মাস পর দেখা হবে। সি ইউ ভেরি সুন। বেস্ট অফ লাক মিস্টার মাহবুব। বের হয়ে গেল মাহবুব আলম ও রোকেয়া বেগম। তবে মাহবুব আলম আর রোকেয়া বের হওয়ার আগ মুহূর্তেই মিয়াকে নিয়ে শানে ইয়াসমিন আড়াল চলে এলেন। তারপর খুব সাবধানে সেখান থেকে সরে নিজেদের গাড়িতে চড়ে বসলেন। মিহা মাথা নিচু করে বসে রইল, ভাবছে যাকে সে নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করত, আর আজ সেই মানুষটাই তাকে খুন করার চিন্তায় মেতে উঠেছে। তাহলে কি পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থেই এতটাই অন্ধ যে তার প্রিয় মানুষের প্রাণ নিতে এতটুকু পরিমাণ হাত কাঁপে না? তবে কি তার মায়ের হত্যাকারীও তার বাবা? না না, কোনো বাবা নয়, সে বাবা হতে পারে না। সে একজন খুনি, স্বার্থলোভী খুনি। তাহলে স্বপ্নটা কি এই রহস্যের উদ্ঘাটনে কোনো হেল্প করবে আমায়? কেনই বা এমন বিকৃত স্বপ্ন দেখেছিল মিস্টার মাহবুবকে নিয়ে? সেই বা কেন এমন করে মৃত্যু যন্ত্রণায় কাতর হবে? ভাবতে লাগলো মিহি। তবুও সে মনে মনে আওড়াচ্ছে, মিস্টার মাহবুব, I'll take revenge. I will avenge my mom's death. Don't leave anyone. মিহিয়াকে কোনো কিছু নিয়ে আওড়াতে দেখে শানে ইয়াসমিন মিহিয়ার দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিলেন। হ্যাঁ, শানে ইয়াসমিন নিজেই ড্রাইভ করে এসেছিলেন মিহিয়ার সাথে নিয়ে। তিনি তো এটাই চেয়েছিলেন, এই নির্লজ্জ পাষাণ মানুষটার আসল রূপ দেখিয়ে দিতে পেরেছেন। তিনি সেই কাজটা করতে আজ, যেটার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন। মিহিয়াদের আসার আগেই আদ্র বাড়ি এসেছিল। অবশেষে প্রথমে মিহিয়ার খোঁজ নেওয়ার মুহূর্তে যখন সার্ভেন্টের কাছ থেকে জানতে পারলো তারা বের হয়েছে, তাই আর কিছু বলেনি, না হলে তুলকালাম বাঁধে ফেলতো বাড়িতে। আজ অনেকদিন পর লাইভে আসবে আদ্র, একদম বাড়িতে বসে করবে লাইভ। সেদিন মিহিয়াকে প্রপোজ করার পর আর দেখা যায়নি তাকে। সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সে, কিন্তু আবার লাইভে আসলো হলো তাকে। তাই আজ সময় পেয়ে চলে এলো। লাইভে তার ভক্তর জোয়ার বইছে, এক একজনের এক এক মন্তব্য আর প্রশ্নের প্লাবন। সবার প্রশ্নের উত্তর দিতে না পারলেও কিছু কিছু উত্তর দিয়ে কথা বলা শুরু করলো। মিউজিক স্টার্ট। শুরু হলো পছন্দের একটি গান, যেটা মিহিয়ার পছন্দের তালিকায় উঠতে। তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবে সঙ্গে থাক, সারাদিন সারা রাত। তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবেই সঙ্গে থাক, সারাদিন সারা রাত। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। রোদ্দুরে যাই উড়ে মন জাহাজ। তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবেই সঙ্গে থাক, সারাদিন সারা রাত। তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবেই সঙ্গে থাক, সারাদিন সারা রাত। এইভাবে বেশ কয়েকটি গান গিয়েছে সে। প্রত্যেকটা গানই মিহিয়ার পছন্দের। তার কারণ আছে, সে তার রুমের বড় আয়নাতে মিহিয়াকে দেখছে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে। সে জানে মিহি তার গানের প্রচণ্ড রকম ভক্ত, তাই সে প্রত্যেকটা গান মিহিয়ার পছন্দের, যেগুলো মিহি প্রতিদিনই শোনে। মিহি অবাক হলো যে আদ্র তার পছন্দের সব গান গাইছে। মনে মনে সে আদ্রকে ধন্যবাদ দিল যে আজ তার মন ভালো করে দেওয়ার জন্য। আর আদ্র সেদিকে তাকিয়ে মুচকি হেসে কয়েকটা গান গেয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দ্রুত লাইভ এন্ড করলো। তারপর এগিয়ে গেল দরজার দিকে, যেখানটায় তার প্রিয়সীর উপস্থিত জানান দিচ্ছে। মিয়া গান শুনে এতটাই মত্ত ছিল যে পারিপার্শ্বিক ভাবনা নিয়ে কোনো হুঁশ ছিল না। আদ্র একদম সোজা হয়ে পকেটে দুহাত গুজে দিয়ে স্ট্যান্ড দাঁড়িয়ে পড়ল মিয়ার সামনে। হঠাৎ গান বন্ধ হওয়ায় হুঁশ এলো যে আদ্রের রুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সামনে আদ্রকে এমনভাবে দেখবে সে ভাবতে পারেনি। চমকে গেল সে। তাড়াতাড়ি চলে যেতে নিলে আদ্র মিহিয়ার কোমর ধরে কাছে টেনে নেয়। আদ্রের এমন ব্যবহার আশ্চর্য চূড়ান্ত পর্যায়ে চলে গেল মিহি। গোল গোল হয়ে এলো চোখ জোড়া। মুহূর্তে লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল তার।
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে দুজন মানব মানবী। আকাশ পানি চেয়ে আছে দুজনেই, একে অন্যের উষ্ণতা নিচ্ছে আপন মনে। আজ অনেক কষ্টে মিহিয়াকে ছাদে আনতে সক্ষম হয়েছে আদ্র। সেদিন লাইভে আসার পর থেকে আদ্রের থেকে বেশ দূরে দূরেই থাকছে সে। আদ্রের উপস্থিতি মিহিয়া যেন নিজের মাঝেই থাকে না, হারিয়ে যায় নতুন দুনিয়ায়। কেন এমন হয় সেটা মিহিয়ার ধারণা অতীত, তবে তার ভীষণ ভালো লাগা কাজ করে আদ্রের উপস্থিতি। দুজনের ভাবনার মাঝে আদ্র প্রথমে শুরু করলো। অনুভূতির মায়াজালে ভালোবাসার অন্তরে নিহিত থাকে বিচ্ছেদের বেদনা। যাকে বিচ্ছেদ বলা হয় তাকে একান্ত আপন করে পাওয়াও বলা যেতে পারে। কেননা এ প্রেমে নিষেধ নেই, প্রিয় নেই, আছে কেবলমাত্র প্রিয়ের জন্য গভীর অনুরাগ। এ প্রেমে প্রণয়ের স্মৃতিটুকুই থেকে যায়, আর বাকি সকলেই বিলুপ্তর পথে। ভালোবাসা হৃদয়ের কতটা জুড়ে বিস্তৃত আছে তার প্রকাশ ঘটে যার মুহূর্তে মুহূর্তে। ভালোবাসার প্রকাশে নয়, ভালোবাসা অনুভবের পূর্ণতা পায়। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসা তত নীরব, তত গোপন। ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে প্রমাণ চায় না, ভালোবাসা অনুভূতির মাধ্যমে বিস্তার লাভ করে। অনুভূতির মধ্য দিয়েই মনে প্রেমানুভূতির স্রোতধারা প্রবাহিত করে। আর ভালোবাসা দুটি প্রাণের মিলন, মিলন দুটি মনের, যেখানে ভালো লাগা কেবল একটি অনুভূতির লক্ষণ মাত্র, যেটা নিতান্তই ক্ষণিকের মোহ। আর ভালোবাসা সে তো চিরস্থায়ী, চিরন্তন সত্য। আকাশের দিকে তাকিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলো আদ্র। পাশে অবাক চোখে চেয়ে আছে মিহিয়া আদ্রের দিকে। কি সুন্দর করে ছন্দ মিলিয়ে দিল সে, মনটা ছুঁয়ে দিল একদম। এই কয়েকদিনে আদ্রর প্রতি বেশ দুর্বলতা অনুভব করছে সে। আগে থেকে একটা দুর্বলতা ছিল তার প্রতি, কিন্তু এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে আদ্রকে সে ভালোবেসে ফেলেছে, যেটার পরিধি গভীর, কোনো খুঁত নেই এই অনুভূতিতে। মিহিয়া তার নিজের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে লেডি কিলার মুচকি হাসি দিল, যেটাতে তার হার্টবিট মিস হয়ে যাওয়ার চোকার মুহূর্তে আজের মুচকি হাসি দেখে লজ্জার মুখ নামিয়ে নেয় মিহি। প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগছে আজ। আদ্র এবার মলিন কণ্ঠে বলল, মিহি, তুমি বুঝতে পারছো না কেন? তোমায় ভালোবাসি আমি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আই লাভ ইউ মিহি, অ্যান্সার মি মিহি। আচ্ছা, কি করলে তুমি আমায় বুঝবে বলো? চমকে গেল মিহি। এই প্রথম আদ্র তাকে মিহি বলে সম্বোধন করলো। যে মানুষটা তাকে কত নামে ডাকতো, আজ তার এমন অসহায়ত্বে থমকে গেল সে। কিছুক্ষণ আগ মুহূর্তেও আদ্র তাকে মিহু পাখি, শ্যামা পাখি, আরও কত নামে ডেকেছে, কিন্তু এখন আদ্রের এই করুণ কণ্ঠ মুহূর্তেই মিহিয়ার হৃদয়টা ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সে আদ্রের অনুভূতি বুঝতে পেরেছে। আদ্র তাকে ভালোবাসে নিজের চেয়েও বেশি। এটাও বুঝতে পারছে আদ্র তাকে ছাড়া কতটা অসহায়। সাথে সাথে মিহিয়া নিজের সকল জড়তা ভুলে আদ্রের দুপায়ের উপর নিজের দুপা রেখে আদ্রের কপালে কপাল ঠেকালো। তারপর দু চোখ বন্ধ করে সরাসরি বলেই ফেলল, আমিও ভালোবাসি আপনাকে। হ্যাঁ, সেই প্রথম থেকেই। লাভ ইউ টু মিস্টার আহান সারপ্রাইজ আদ্র। এক নিঃশ্বাসে বলে দিল মিহি। মিহির কথাটায় অবাক হলেও মুখে জয়ের হাসি, যেন সে বিশ্ব জয় করে নিয়েছে মুহূর্তেই। মুখের হাসিটা চওড়া করে মিহিকে বলে উঠল, সত্যি বলছো মিহু পাখি? আর ইউ সিরিয়াস? এবার বেশ লজ্জা পেল মিহিয়া। এমনিতেই যে কাজ করলো তাতে তার অবস্থা যাই। এখন আদ্রের প্রশ্নের উত্তর দেবে কি? সে তো সিরিয়াসলি আদ্রকে ভালোবাসে, তাহলে সে আবার এই প্রশ্ন করছে কেন? তার নীরবতা দেখে আদ্রের মনটা খুশিতে তড়াক করে লাফিয়ে উঠল। সত্যি মিহু পাখি, আজ আমি ভীষণ রকম খুশি। আমার প্রপোজাল অ্যাট লাস্ট তুমি এক্সপেক্ট করলে। আই এম হ্যাপি টুডে। বলেই মুহূর্তে মিহিয়াকে কোলে তুলে নিল আদ্র। কি করছেন কি? পড়ে যাব। কথা বলার আগেই মিহিকে চুপ করে দিল আদ্র। নো মোর ওয়ার্ডস, জাস্ট এনজয় দিস মোমেন্ট। ইউ ডোন্ট নো হোয়াট, ইটস আওয়ার ফার্স্ট লাভিং ডে। আদ্রের কথায় চুপ হয়ে গেল মিহি। সেও তো উপভোগ করতে চায় তার ভালোবাসার প্রথম দিন, তাই চুপ করে আদ্রের কর্মকাণ্ড দেখছে। কখনো এতটা কাছে আসেনি কোনো পুরুষের, তাই ফিলিংসটা একটু বেশি রোমান্টিক ওর জন্য। এভাবে সূচনা হলো নতুন একটি বিশুদ্ধতম ভালোবাসার। তাদের জন্য একরা শুভকামনা প্রকাশ করলো আড়ালে লুকে থাকা শাহানা ইয়াসমিন। হ্যাঁ,
তিনিও শুনতে চেয়েছিলেন মিহিয়ার মনের কথাটা। তিনি আগেই বুঝেছিলেন মিহিয়া আদ্রকে পছন্দ করে, শুধু পছন্দ নয়, মনে মনে ভালোবাসে। তাই আদ্রকে বুঝিয়ে বলেছিলেন যেন সে আরও একবার তার মনের কথাটা মিহিয়ার সামনে প্রকাশ করে। তাই করল আদ্র। 2 বছর পর বিডিতে পা রাখল নিতু। নিহারিকা নিতু আহান সারফরাজ আজের মামাতো কাজিন, তবে তাকে একদমই দেখতে পারে না আজের মা শাহানি ইয়াসমিন। আপন ভাইয়ের মেয়ে হলেও তার ওর প্রতি একটা ঘৃণা মনোভাব কাজ করে শাহানা ইয়াসমিনের কাছে। কেন দেখতে পায় না সেটা শাহানা ইয়াসমিনের অজানা, তবে তাকে অপছন্দের বিষয়টি তার কাজে কর্মে বুঝতে পেরেছিল নিতু, কিন্তু সেটা ধারে না সে। কারণ আদ্র হাত করতে পারলেই তো হলো। আদ্র তার হাতের পুতুল বানিয়ে ওই বজ্জাত মহিলাকে বাড়ি ছাড়া করবে বলে আশা করে সে। তা নিয়ে আপাতত মাথা ঘামাতে চায় না সে। এছাড়াও তার আরেকটি চমকপ্রদ পরিচয় আছে, সেটা হলো সে মাহবুব আলমের বেস্ট ফ্রেন্ড হায়দার জামানের একমাত্র মেয়ে, যেটা কেউ না জানলেও শাহানি ইয়াসমিন আর শাইলা ইয়াসমিন ঠিকই জানতেন। শাইলা ইয়াসমিন মিহিয়ার মা। তার 2 বোনেরই ছোট হলো হায়দার জামান। হায়দার জামান ফ্যামিলি অবশ্য বিদেশে থাকে, মানে সুইজারল্যান্ড। নিজস্ব ব্যবসা আছে তার সেখানে। তবে এখন শুধু নিতু এসেছে বিডিতে। মাহবুব আলম বাসায় থাকবে সে, তাকে নিয়ে যেতে রোকেয়া বেগম আর মাহবুব আলম এসেছেন। অবশ্য সে আজের বাসায় থাকতে পারত, তবে সেটা তার কাজে বাধা দেওয়ার মূল ফটক বলে মাহবুব আলমের বাসায় থাকা। তাকে দেখে এগিয়ে এলো তারা দুজনে। কেমন আছো নিহামা? খানিকটা হাস্যজল মুখে জিজ্ঞেস করলেন রোকেয়া বেগম। বেশ ভালোই, আপনারা? হাসি মুখে উত্তর দিল নিতু। আমরাও ভালো। আচ্ছা, কথা তো বাসাতেও বলা যাবে তাই না? বেশ ব্যস্ততার সাথে বললেন মাহবুব আলম, যেন সে এই মুহূর্তে বেশ ব্যস্ত। কেন সে এমন করছে সেটা একমাত্র সেই জানে। চলুন যাওয়া যাক। মুস্কি এসে মাহবুব আলমের কথায় সায় দিল নিতু। মাহবুব আলম ড্রাইভারকে নির্দেশ দিলেন নিতুর আনা জিনিসপত্রগুলো গাড়িতে বগিতে রাখার জন্য। তারপর 3 জনই গাড়িতে উঠে বসলো। খুশি মনে 3 জনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সবার চেয়ে বেশি খুশি নিতু। বেশ খুশি সে আদ্রকে নিজের করে নেবে ভেবে। মুখে তার নিষ্ঠুরতার হাসি ফুটে উঠল, যেটা যে কারোর জীবনে ধ্বংস করে দিতেই যথেষ্ট। তবে সে এখনো জানে না তার এই নিষ্ঠুরতা তার নিয়তিকে কোন জায়গায় দাঁড় করিয়ে দেয়। ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে কোনো একটি রাজকীয় বাড়িতে একরাঙা একটা সোফায় বসে গভীর চিন্তামগ্ন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। বয়স বেশি হলেও 50-এর কাছাকাছি হবে। মাথায় চুলগুলো সবে হালকা পাক ধরেছে, তাতেই বেশ লাগছে তাকে। আর বাড়ির বাহিরেটা যতই সুন্দর হোক না কেন, বাড়ির ভেতরকার সৌন্দর্যের সাথে বাহিরের সৌন্দর্য কোনো তুলনাই হয় না। তার ধ্যান ভাঙল একজন নারী কণ্ঠে। ডাক শোনা মাত্রই ধীরে ধীরে মাথা তুলে তাকালেন সেদিকে। অস্পষ্ট স্বরে উচ্চারণ করলেন, শাহেলা।